আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কেমিক্যাল রিঅ্যাকশনস বা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টার আরেকটা লেকচার নিয়ে। আর এই লেকচারে আমরা আলোচনা করব দুইটা টপিকস, শুধুমাত্র দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। তা হলো বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার এবং রাসায়নিক সাম্য অবস্থা। এই দুইটা টপিক আমি যতটুকু দেখলাম এসএসসি বাচ্চাদের মধ্যে একটা এই বিষয়টা নিয়ে তারা খুব গোলমাল করে ফেলে। রাসায়নিক সাম্য অবস্থা কোনটাকে বলি, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হারের কোনটাকে আমরা বলে থাকি। তা আজকে আমি তোমাদের সাথে শুধু এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব, এবং এই দুটো টপিকস যদি তুমি খুব ভালোভাবে বুঝো তাহলে কিন্তু তোমরা আমার নেক্সট ভিডিওতে লাস্ট আর ক্লিয়ার নীতি আছে ওটা খুব ভালোভাবে বুঝবা। তাহলে আগে আমরা চলো সবার আগে শিখবো কি বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার। এখন এই বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বোঝার আগে আমি তোমার সাথে একটা রিঅ্যাকশনের কথা বলি। যেমন আমরা জানি নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন যদি 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, এটা আমরা জানি কিন্তু উৎপন্ন করে কয় মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া। এদেরকে আমরা বলে থাকি বিক্রিয়ক। এদেরকে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি বিক্রিয়ক। আর এদেরকে আমরা বলে থাকি কি? এদেরকে আমরা বলে থাকি উৎপাদ। এখন আমি যদি তোমাকে বলি যে ভাই সময় যখন 0 সেকেন্ড, ধরো সময় হলো 0 সেকেন্ড, এখন সময় যখন 0 সেকেন্ড থাকবে তখন বিক্রিয়ক কত পার্সেন্ট থাকবে? তুমি বলবা সময় 0 সেকেন্ড মানে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে না। আর বিক্রিয়কগুলো যদি বিক্রিয়া না করে তাহলে বিক্রিয়ক 100% থাকবে এবং উৎপাদ কত পার্সেন্ট থাকবে? 0% থাকবে। তাই বিক্রিয়ক কত পার্সেন্ট থাকবে? বিক্রিয়ক 100%, উৎপাদ থাকবে 0%। এবার সময় ধরো বাড়তেছে, সময় যত বাড়বে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। যেমন ধরো সময় আমি ধরলাম 20 সেকেন্ড, তো 20 সেকেন্ডের মধ্যে বিক্রিয়ক থাকবে কত পার্সেন্ট? সাপোজ আমি বোঝানোর জন্য বলতেছি, ধরো বিক্রিয়ক আছে 80%, উৎপাদ আছে 20%। এখন মনে করো আমি সময় ধরলাম 40 সেকেন্ড, তো 40 সেকেন্ডে সাপোজ ধরো বিক্রিয়কগুলো আস্তে আস্তে কমবে এবং উৎপাদগুলো বাড়বে। তো বিক্রিয়কগুলো ধরে নাও তখন হয়ে গেল 60% এবং উৎপাদ হয়ে গেল কত পার্সেন্ট? 40%। মানে জাস্ট আমি তোমাকে ভাই এই জিনিসটা বুঝালাম এতক্ষণ ধরে এই কথাটাই, যে সময় যত যাবে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। দেখো আমি শুরুতে লিখলাম সময় যখন 0 সেকেন্ড ছিল তখন বিক্রিয়ক ছিল 100%, উৎপাদ ছিল 0%। সময় যখন 20 সেকেন্ড আসলো আস্তে আস্তে কিন্তু বিক্রিয়কগুলো ভাঙা শুরু করলো এবং উৎপাদ উৎপন্ন হওয়া শুরু হলো। এরপর সময় যখন 40 সেকেন্ড হলো তখন বিক্রিয়ক হয়ে গেল 60%, উৎপাদ হয়ে গেল 40%। তার মানে আমরা এখান থেকে এই কথাটা বুঝলাম যে সময় যত যাবে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। এই কথাটা আমরা শিওর হলাম নাকি? আবার বলি মানে কথাটা হলো সময় যত যাবে, সময় যত অতিক্রম করবে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। এবার শোনো, এখন এই কথা তুমি যদি বুঝো তাহলে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হার অর্ধেক বুঝে গেছো। কথা কি বুঝো নাই? এবার দেখো কিভাবে হবে। এখন আমরা এই জিনিসটা মূলত তোমাকে ওই জিনিসটা বোঝানোর জন্য এগুলো আলোচনা করলাম। এখন দেখো মনে করো এখন আমার কাছে মনে করো 0 সেকেন্ড, 0 সেকেন্ডে আমার কাছে বিক্রিয়ক ছিল কয়টা অণু? 100টা অণু। 100টা অণু ছিল কি? 100টা অণু বিক্রিয়ক আছে। 100টা অণু কি আছে? বিক্রিয়ক আছে। এখন উৎপাদ কিন্তু এখনো উৎপন্ন হয় নাই, 100টা অণু বিক্রিয়ক। আর ওই মোমেন্টে উৎপাদ 0টা অণু, এভাবে লিখি 0টা অণু কিসে আছে? উৎপাদে আছে। এখন সময় যত যাবে এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করবে আর উৎপাদ উৎপন্ন করবে। ধরে নিলাম 10 সেকেন্ড সময়ের ব্যবধানে, 10 সেকেন্ড সময়ের ব্যবধানে, সাপোজ 10 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপাদ উৎপন্ন হলো 10টি অণু। উৎপাদ উৎপন্ন হলো কয়টি অণু? ধরো এই পাশে লিখি 10টি অণু, সাপোজ আমি এই পাশে লিখে দিলাম। তো ধরে নিলাম 10 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপাদ উৎপন্ন হলো কতটি অণু? উৎপাদ উৎপন্ন হলো 10টি অণু। সরি একটু, ওকে।
তাহলে কি লিখলাম, 10 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো কয়টা অণু, 10টা অণু। তাহলে আমি যদি বলি 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো কয়টা হবে ভাই, তুমি বলবা ভাই 10/10টা অণু, অর্থাৎ একটি অণু। কয়টি অণু, অর্থাৎ একটা অণু উৎপন্ন হলো। তার মানে আমরা এখান থেকে বুঝলাম 1 সেকেন্ড সময়ের ব্যবধানে একটা বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হলো বা পরিণত হলো। কি বললাম, আবার বলি, 1 সেকেন্ড সময়ের ব্যবধানে 1 সেকেন্ড সময়ের ব্যবধানে একটা বিক্রিয়ক অণু উৎপাদে পরিণত হলো। আমার কথা কি বোঝা গেল? আবার বলি, দেখো এখান থেকে যে আমি লিখলাম 10 সেকেন্ড, আমি বোঝানোর জন্য জাস্ট আমরা ধরে নিলাম 10 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হয় 10টা অণু। এখন আমি বললাম 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো কয়টা অণু, 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো 10/10 মানে একটা অণু। এখন আমার প্রশ্ন হলো, এই যে উৎপন্ন হলো কার থেকে হলো, বিক্রিয়ক থেকে হলো। কারণ উৎপাদ তো আসবে বিক্রিয়ক থেকে, কারণ উৎপাদ তো আর আসমান থেকে আসবে না, বিক্রিয়ক গুলো বিক্রিয়া করেই উৎপাদে রূপান্তরিত হবে। এখন 1 সেকেন্ডে আমি বলতেছি কয়টা পাইলাম, উৎপন্ন হলো একটা অণু। এখন আমার এই বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলতেছে প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। কি বলতেছে, আবার বলি, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। একক সময় পর্যন্ত বলতেছি, আমি বলি নাই যে কোনো সময়, বলা হলো একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার কি বলা হয়, গতিবেগ বা হার বলে। এই যে দেখো আমি এটাই বুঝালাম, 1 সেকেন্ডে উৎপন্ন হলো কয়টা অণু, একটা অণু। আর এই 1 সেকেন্ড বা একক সময়ের ব্যবধানে এই যে যতগুলা বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হবে বা পরিণত হবে, এটাকেই মূলত বলা হয় থাকে বিক্রিয়ার গতিবেগ বা হার। আশা করি ক্লিয়ার। এবার আসি, দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব মনোযোগ দিও ভাই, এই কথাগুলো খুবই সেনসিটিভ, এগুলো আমরা কেন জানি 9-10 এর পোলাপাইন গুলো বুঝতেই চেষ্টা করে না। আজকে তোমাদেরকে সুপার জোস কথা বলবো, খুব মনোযোগ দিবা। যেমন ধরো 1 সেকেন্ড সময়ের ব্যবধানে, সাপোজ 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপাদ 10টি। আবার লিখলাম, আবার ধরো আমরা আরেকটা লিখি, 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো 20টি। এখন আমি দুইটা জিনিস লিখলাম, আমি এখানের মধ্যে দুইটা জিনিস লিখলাম, একটা লিখলাম 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো 10টি, আর লিখলাম 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপন্ন হলো 20টি। এখন আমি যদি বলি কোন সময় বেশি উৎপন্ন হলো, তুমি বলবা যে ভাই এই যে এখানের মধ্যে 20টা হলো উৎপন্ন হলো, তার মানে এখানের মধ্যে কি হলো, বিক্রিয়ার হার বেশি। কিভাবে দেখো বুঝো, মনে করো আমি দুইজন লোককে রাখলাম, দুইজন লোক বসে থাকলো পাশাপাশি, আমি তাদেরকে দিলাম যে আপনারা বক্সের মধ্যে বিস্কুট রাখবেন, বিস্কুট। এখন আসি দেখো, একজন লোক যে 1 সেকেন্ডে, বুঝার জন্য 1 সেকেন্ডে উনি 10 প্যাকেট কি করলো, বিস্কুটকে একটা বক্সে রাখলো। আরেকজন লোক 1 সেকেন্ডে সে 20 প্যাকেট বিস্কুটকে বক্সে রাখলো। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আচ্ছা বলো তো কার কাজের ক্ষমতা বেশি বা কার হাত খুব দ্রুত চলতেছে, তুমি বলবা যে ভাই যে 1 সেকেন্ডে 20টা বিস্কুট প্যাকেটকে একটা বক্সের মধ্যে রাখলো। তার মানে বুঝলাম যে একক সময়ে যারা বেশি পরিমাণ কাজ করতে পারে তাদেরকে আমি বলতেছি তাদের ক্ষমতা বেশি বা তাদের কাজের হার বেশি। জাস্ট আমি তোমাকে এই বিষয়টা বুঝালাম যে একক সময়ে যে বেশি পরিমাণ কাজ করতে পারবে আমি বলবো তার কাজের হার বেশি। ঠিক আছে? তো এখন ওটা তো জাস্ট বাস্তবিক কথা বললাম, কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন হিসাব হলো একক সময়ে
যেখানে বেশি পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে তার বিক্রিয়ার হার বেশি। যেমন ধরো এখানে বললাম 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপাদ উৎপন্ন হয় 10টি, আরেকটা জায়গায় বলতেছি 1 সেকেন্ড সময়ের ব্যবধানে উৎপাদ উৎপন্ন হয় 20টি, তাহলে আমি বলবো সবচেয়ে বেশি বিক্রিয়ার হার এই দুইজনের মধ্যে এই জায়গায়। কারণ সে 1 সেকেন্ডে সে 10টা উৎপাদ উৎপন্ন করতে পারতেছে, আর ও 1 সেকেন্ডে 20টা উৎপাদ উৎপন্ন করতে পারতেছে, তাহলে বেশি করতেছে ও, তাহলে এটাকে বলা হয় কি বিক্রিয়ার হার এটা থেকে এটার বেশি। বুঝা গেল তো আমার কথাটা? তাহলে সংজ্ঞা বলতেছে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। আমি এটা বিষয়টা ক্লিয়ার হলাম। এখন আমরা বুঝতেছি যে একক সময়ে যে বেশি পরিমাণ উৎপাদের উপর উৎপন্ন হতে পারে বা উৎপাদে পরিণত হতে পারে তার বিক্রিয়ার হার বেশি। এবার দেখো আমি একটু বাস্তবিক জীবনে একটা ঘটনা বলি তোমাদের সাথে। মনে করো তোমরা কি করি, আমরা যখন বাড়ির বিল্ডিং করি তখন দেখা যায় রড কিনে, বাজার থেকে রড কিনে বাইরে আমরা রাখি, এটা তো ঘরের ভিতর রাখার জিনিস না। যখন বাইরে রাখা হয় তখন তুমি দেখবা যে 1 সপ্তাহ পরে দেখা গেল এটার উপর মরিচা পড়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক পরিবর্তন ঘটে গেল বা রাসায়নিক বিক্রিয়া এখানে ঘটছে। কিন্তু তো এখন আবার তুমি ল্যাবের মধ্যে তুমি কি করছো, যে যেখানে একটা রিঅ্যাকশন ঘটাইছো দেখবা রিঅ্যাকশনটা সাথে সাথে ঘটতেছে, অর্থাৎ উৎপাদ সাথে সাথে উৎপন্ন হয়ে যাচ্ছে, মানে কেমিক্যাল রিঅ্যাকশন করতেছে। কিন্তু তুমি যে এই যে রটের মধ্যে যে মরিচা পড়তেছে যে জলীয় বাষ্পের উপস্থিতিতে, ওটাও কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন, এটাও কেমিক্যাল রিঅ্যাকশন ল্যাবের মধ্যে তুমি যে পরীক্ষা করতেছো। কিন্তু ওই কেমিক্যাল রিঅ্যাকশন রটের সাথে যে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটতেছে এটা ঘটতে কিন্তু সময় বেশি লাগে, আর আমরা যে ল্যাবের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটাই ওটা হতে কিন্তু সময় কম লাগে। তার মানে আমরা বলতে পারি যে রডের যে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটায় ওটা হতে সময় বেশি লাগার কারণে তার রাসায়নিক বিক্রিয়া হার কম, কারণ তার সময় বেশি লাগছে। আর আমরা যে ল্যাবের মধ্যে যে বিক্রিয়াটা ঘটালাম এটাতে কিন্তু আমার অল্প সময়ে আমার উৎপাদ উৎপন্ন হয়ে গেল, তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি তার রাসায়নিক বিক্রিয়া হার বেশি। তাহলে এখান থেকে এই একটা কথা সিদ্ধান্তে আসলাম, যার রাসায়নিক বিক্রিয়া ঘটতে সময় বেশি লাগে তার রাসায়নিক বিক্রিয়ার হার কম, আর যার রাসায়নিক বিক্রিয়া হতে সময় কম লাগে তার রাসায়নিক বিক্রিয়ার হার বেশি। এই কথাটা আমার এখানে বলা আছে, একটু মনোযোগ দাও। যে বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয় সেই বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি, আবার যে বিক্রিয়া অনেক বেশি সময়ে সংঘটিত হয় সেই বিক্রিয়ার গতিবেগ বা হার কম। একটু আগে কথাটা বললাম, ল্যাবের মধ্যে তুমি যে রিঅ্যাকশনটা ঘটাচ্ছ এটা হতে কিন্তু সময় কম লাগে, এই কারণে তুমি বলতেছো তার গতিবেগ বা হার বেশি। কারণ দেখো যে বিক্রিয়া অল্প সময় সংঘটিত হয় সেই বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি। আর বাসায় যে আমি যে বললাম রডের যে উদাহরণটা দিলাম, এখানে যে কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটতেছে এখানে কিন্তু আমার সময় বেশি লাগতেছে, যার কারণে তার গতিবেগ বা হার কম। আশা করি কথাটা ক্লিয়ার। এবার আসি আমরা বুঝার জন্য একটা কথা লিখলাম গুরুত্বপূর্ণ। কি বলা আছে, প্রতি একক সময়ে বিক্রিয়কের গণমাত্রা হ্রাস বা বিক্রিয়া সৃষ্ট উৎপাদের গণমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা। কিন্তু কি বললাম, প্রতি একক সময়, যেমন ধরো এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এটা একটু বুঝতে ফেলি। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে রিঅ্যাকশনটা ঘটে, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রিঅ্যাকশন ঘটানোর সময় শুরুতে কিন্তু আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনত্ব বেশি। যেমন ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনত্ব হলো, মনে করো আমরা জানি ঘনত্বের একক বোঝানো হয় মোল পার লিটার দিয়ে, মোল পার লিটার। যেমন ধরো শুরুতে ধরো সাপোজ মনে করো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা, একটা কথার কথা দিয়ে আমি বুঝালাম 100 মোল পার লিটার, 100 মোল পার লিটার। আর ওই সময়ে উৎপাদের ঘনমাত্রা কিন্তু ছিল 0 মোল পার লিটার। ঠিক আছে, এবার যত রিঅ্যাকশন হবে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা কমে যাবে আর অ্যামোনিয়ার ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তার মানে যেমন ধরো একটু পরে দেখা গেল এটার ঘনমাত্রা হয়ে গেল 80 মোল পার লিটার, আর এটা ঘনমাত্রা হয়ে গেল মনে করো 20 মোল পার লিটার। কারণ বিক্রিয়া করা মানে বিক্রিয়া কমে যাবে, উৎপাদ উৎপন্ন হবে। এই যে বিক্রিয়কগুলো কমে যাচ্ছে আর উৎপাদগুলো যে বাড়তেছে, তার মানে দেখলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো সংজ্ঞা বলতেছে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকেই বলা হয় কি, বৃদ্ধির হারকেই বিক্রিয়া হার বলে। তার মানে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি যা যা আলোচনা করলাম তার সামারাইজটা হলো যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে তাকে বিক্রিয়ার হার বলে। দ্বিতীয় কথা হলো যে যে বিক্রিয়া করতে বেশি সময় লাগবে তার বিক্রিয়ার হার কম,
আর যে বিক্রিয়া সংঘটিত হতে কম সময় লাগবে তার বিক্রিয়ার হার বেশি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কথা, আর এটা সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা নেক্সট টপিকসে যাই। দেখো এখানে পরবর্তী পেজে কি বলা আছে, একটা কথা বলা আছে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারের কি পরিবর্তন ঘটে। খুব মনোযোগ দিবা। বিক্রিয়ার হারের সংজ্ঞাটা আমি আবার বলি, কনসেপ্টটা একটু মাথায় আনো। বিক্রিয়ার হার কি ছিল? প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। এখন আমি দেখব তাপমাত্রা বৃদ্ধি করলে ওই বিক্রিয়ার হার কি পরিবর্তন হতে পারে। যেমন দেখো, মনে করো এদের একটা পাত্রের মধ্যে নাইট্রোজেন রাখলাম আর হাইড্রোজেন রাখলাম, এটা একটা পাত্রের মধ্যে মনে করো, সাপোজ এটা মনে করো ওরা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। এবার আমি কি করলাম, তাপমাত্রা বাড়াই দিলাম, তো আমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই দিলাম। তো যখন এরা তো গ্যাসীয় পদার্থ, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম, তো গ্যাসীয় পদার্থগুলো কি করে, অবিরত ছুটোছুটি করে, খুব দৌড়াদৌড়ি করে। যখন তুমি টেম্পারেচার বাড়াই দিলা তখন তাদের ছুটোছুটি কি হলো, আরো বেশি হয়ে গেল। এখন ছুটোছুটি যখন বেশি হয়ে যাবে তখন দেখা যাবে, একটু আগে ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, সাপোজ নাইট্রোজেন এবং হাইড্রোজেনটা দূরে দূরে আছে। এখন যখন আমি টেম্পারেচার বাড়াই দিলাম তখন দেখা গেল নাইট্রোজেন এবং হাইড্রোজেন খুব মানে এলোমেলো গতিতে গতিশীল হবে। ওরা তো আর মানুষ না যে না আমি এভাবে দৌড় দিলে ওর সাথে আমার সংঘর্ষ হবে, আমাকে এভাবে দৌড় দিলে সংঘর্ষ হবে, তারপরে আমাকে সেপারেট দৌড়াতে হবে। ওরা তো ওরা মানুষ না, ওরা তো গ্যাসীয় পদার্থ, ওরা তো জানে না। তখন ওরা এলোমেলো গতিতে গতিশীল হতে যায়। আর এলোমেলো গতিতে গতিশীল হতে গেলে একজনের সাথে আরেকজনের সংঘর্ষ লেগে যায়। আর যখনই সংঘর্ষ লেগে যাবে তখনই রাসায়নিক বিক্রিয়াটা ঘটে যাবে। কথা কি বোঝা গেল? যখনই সংঘর্ষ ঘটে যাবে তখনই রাসায়নিক বিক্রিয়াটা হয়ে যাবে, যখনই চোখে চোখ পড়ে যাবে তখনই কাহিনী ঘটে যাবে। তো এখন এই নাইট্রোজেনের সাথে যখন হাইড্রোজেন, আমি যখন টেম্পারেচার বাড়াই দিলাম তখন এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংঘর্ষ ঘটবে। আর সংঘর্ষ যখন ঘটবে তখন দেখা যাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তারা দ্রুত হারে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলবে, অ্যামোনিয়া উৎপন্ন করে ফেলবে। তার মানে এতক্ষণ ধরে যা বুঝালাম এটার মূল কথা হলো তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলার গতিশক্তি বেড়ে যাবে, আর অণুগুলার গতিশক্তি বেড়ে গেলে এদের মধ্যে সংঘর্ষ বাড়বে, আর সংঘর্ষ বাড়লে উৎপন্ন হওয়া বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো বিক্রিয়ার হার কি ছিল? প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়া হার বলে। আর আমরা জানি যে যত বেশি বিক্রিয়ক থেকে উৎপন্ন হবে অল্প সময়ের মধ্যে তার বিক্রিয়া হার বেশি হবে। তো এখন যখন টেম্পারেচার বাড়াই দিব তখন দেখা যাবে অতিরিক্ত হারে উৎপন্ন হয়ে যাবে। আর আমরা বলতে পারি এই কারণে যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হারের পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়, বিক্রিয়ার হারের পরিমাণ বেড়ে যায়। এবার দেখো বোর্ডে কি বলা আছে, তাপমাত্রা বিক্রিয়ার হারকে অধিক মাত্রায় পরিবর্তন করে। সাধারণত প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুর গতিশক্তি এবং গতিবেগ বৃদ্ধি পায়। এর ফলে একক সময় নির্দিষ্ট আয়তনে অবস্থিত কণাগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়, আর সংঘর্ষের হার বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও কি হয়ে যায়, বেড়ে যায়। আশা করি কথাগুলো ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট আরেকটা প্রশ্ন আছে, দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। প্রশ্ন বলতেছে বিক্রিয়া হারের উপর গণমাত্রা বৃদ্ধি প্রভাব ব্যাখ্যা করো। দেখো বিক্রিয়া হারের উপর গণমাত্রা বৃদ্ধি প্রভাব মানে হলো, যেমন ধরো এই যে পাত্রের মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, এখন আমি কি করলাম এই পাত্রের মধ্যে আবার ধরো সাপোজ নাইট্রোজেন যোগ করে দিলাম। তো নরমালি আমরা জানতেছি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখন আমি যদি তার উপর আবার নাইট্রোজেন যোগ করি তাহলে নাইট্রোজেনের গণমাত্রা বেড়ে যাবে। যেমন ধরো আগুনের উপর আবার ঘি ঢেলে দিলাম, কথা বোঝা গেল, বা আগুনের উপর আবার কেরোসিন তেল ঢেলে দিলাম, তাহলে কি হবে, এমনিই তো ধরো আগুন জ্বলতেছে, কেরোসিন তেল ঢেলে দিলে কি হবে, আরো বেশি বিক্রিয়া করে আরো কি হবে, আগুন উৎপন্ন করবে। তার মানে বিষয়টা হলো এখানে যে যখন আমরা বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি করব, এমনি ধরো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। এখন আমি আবার কি করলাম, নাইট্রোজেন যোগ করে দিলাম, তখন কি হবে, এই নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনটা অতিরিক্ত হারে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা শুরু করে দিবে। আমার কথা কি বোঝা গেল? আমি জাস্ট একটা রিঅ্যাকশন, এই যে শুধু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, এই রিঅ্যাকশনটা দিয়ে তোমাদেরকে সব বোঝালাম। এখন এখানে তো আমাকে বলতেছে বিক্রিয়ার হারের উপর গণমাত্রা প্রভাব ব্যাখ্যা করে। তো আমরা বলতে পারি যে যখন বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করব তখন তারা পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করবে, আর উৎপন্ন করা মানেই আমরা বুঝতেছি কি তার বিক্রিয়া হারের মানটা কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। এবার দেখো কি বলতেছে,
বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার গতি বাড়তে থাকে। ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অনুসমূহের পরিমাণ কি পায়? বৃদ্ধি পায়। এই যেখানে বললাম নাইট্রোজেন আছে, তুমি আবার অতিরিক্ত নাইট্রোজেনটাকে কি করে দাও? যোগ করে দাও। এরপর লেখা আছে অধিক বিক্রিয়ক সমূহের, পরবর্তী পেজটা দেখো, অধিক বিক্রিয়ক সমূহের উপস্থিতির কারণে বিক্রিয়ক সমূহের মধ্যে সহজে সংঘর্ষ ঘটে এবং বিক্রিয়া কি হয়? দ্রুত সম্পূর্ণ হয়। তার মানে আমরা বলতে পারি আর বিক্রিয়া যত বেশি দ্রুত সম্পূর্ণ হবে বিক্রিয়া হারটাও তত বৃদ্ধি পাবে। এখন আমরা এখান থেকে তাহলে দুইটা ক্ষয়ের জন্য দেখো, আমরা দুইটা খ শিখলাম। প্রথম হলো তাপমাত্রা বৃদ্ধি করলে, আমরা এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, খতেও আসে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হার বৃদ্ধি পায়, আবার বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হার কি পায়? বৃদ্ধি পায়। আশা করি তোমরা কথাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছো। আশা করি কথাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আর এগুলো তোমরা খাতায় তুলে ফেলছো। একটু সময় দিলাম, খাতায় দ্রুত তুলে নাও এই কথাগুলো। না হলে তোমরা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা নেক্সট পড়ায় আসি। দেখো এখন আমরা শিখবো রাসায়নিক সাম্য অবস্থা কি জিনিস। ভাই রাসায়নিক সাম্য অবস্থা বোঝাটা এতটাই গুরুত্বপূর্ণ বলার বাহিরে, কারণ এই রাসায়নিক সাম্য অবস্থা দিয়ে আমরা সামনের লাশ হাতিলের নীতিটা বুঝবো। এবার খুব নরমালি এবং স্মুথলি দেখো যে রাসায়নিক সাম্য অবস্থা বাইরে তোমাদেরকে কি বুঝালাম বা বুঝাইতেছি। যেমন ধরো এই যে নাইট্রোজেনের বিক্রিয়াটা আবার বলি, নাইট্রোজেন আবার মনে করেন যে 22 কি শুধু এই একটা বিক্রিয়া পারতেছে, মানে এই একটা বিক্রিয়া দিয়ে আমরা তোমাদেরকে সম্পূর্ণ আলোচনাটা শেষ করবো আশা করতেছি, এই কারণে বুঝাচ্ছি একটা বিক্রিয়া দিয়ে। দেখো এটা হলো আমাদের মেইন বিক্রিয়া, ঠিক আছে? এটা হলো আমাদের মেইন বিক্রিয়া। আমি এটাকে একটু উপরে রাখতেছি, একটু দেখো। ওকে, আরেকটু নিচে নামাই রাখি। এই দেখো এখন আমরা জানি এটা একটা উভমুখী বিক্রিয়া। মাথায় রাখতে হবে রাসায়নিক সাম্য অবস্থা কখনো একমুখী বিক্রিয়ার জন্য হয় না। রাসায়নিক সাম্য অবস্থা হয়ে থাকে সবসময় উভমুখী বিক্রিয়ার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো উভমুখী বিক্রিয়া কোনো না কোনো সময় গিয়ে সাম্য অবস্থা লাভ করে। তো প্রশ্ন আসতে পারে ভাই শুধু সাম্য অবস্থায় বলতেছে এটা কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? খায়ও না মাথায় দেয় না, কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে ঘটনা ঘটে যায়। এবার দেখো কিভাবে ঘটনা ঘটে। এখন এখানের মধ্যে দুইটা বিষয়, আমি দুইটা চিহ্ন দিলাম, এ একটা চিহ্ন দিলাম, আবার এ একটা চিহ্ন দিলাম। এখন দেখো আমি একটু আলাদা আলাদা করে লিখি। এই নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে যেমন এই 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, আবার এই 2 মোল অ্যামোনিয়া ভেঙেও কি এই 1 মোল নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। এখন কথাটা হলো, তো আমরা এখন এখানে নাইট্রোজেনের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করলো, তো এই যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করলো এটার নাম হলো সম্মুখমুখী বিক্রিয়া। কি মুখী বিক্রিয়া? সম্মুখমুখী বিক্রিয়া। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে সম্মুখমুখী বিক্রিয়া। আমার এখানে কথাগুলা বলা আছে, সম্মুখমুখী বা সম্মুখবর্তী বিক্রিয়া একই কথা। আবার এই 2 মোল অ্যামোনিয়া ভেঙে আবার 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে লক্ষ্য করো ভাই এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন রিঅ্যাকশন করে যে অ্যামোনিয়া উৎপন্ন করলো এটা সামনের দিকে যাচ্ছে, আবার অ্যামোনিয়া ভেঙে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করতেছে তারা পিছনের দিকে আসতেছে। আর এটাকে আমরা বলে থাকি এই কারণে পশ্চাৎমুখী বিক্রিয়া। কি মুখী বিক্রিয়া? পশ্চাৎমুখী বিক্রিয়া। খুব জোস কথা কিন্তু বলতেছি এখন। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম, একটা হলো সম্মুখমুখী বিক্রিয়া আর হলো পশ্চাৎমুখী বিক্রিয়া। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো অ্যামোনিয়া, এটা সামনের দিকে যাচ্ছে, এই কারণে আমরা এটাকে বলতেছি সম্মুখমুখী বিক্রিয়া। আবার এই অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন করতেছে, এটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে, এই কারণে আমরা এটাকে বলে থাকি পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন সম্মুখমুখী বিক্রিয়া হার কি জিনিস? তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়কগুলো যে পরিমাণ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার। আর প্রতি একক সময়ে উৎপাদগুলো ভেঙে আবার বিক্রিয়কে যখন উৎপাদ রূপান্তরিত হচ্ছে তখন ওটাকে আমরা বলবো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তো আমাদের ওটা তো আর বেশি জানা দরকার নাই, শুধু এতটুকু মনে রাখি সামনের দিকে গেলে সম্মুখমুখী বিক্রিয়ার হার, পিছন থেকে আসলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এখন রাসায়নিক সাম্য অবস্থা বলতেছে যে রাসায়নিক সাম্য অবস্থা বলবো ওই অবস্থায় আসলে যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে? সমান হবে। যে অবস্থায় আসলে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে তাকে আমরা বলে থাকি কি রাসায়নিক সাম্য অবস্থা। কি জিনিস একটু বুঝো নাই নাকি? এবার দেখ একটু
একটু সময় দাও আমাকে। দেখো আমার এখানের মধ্যে আমি একটা রিঅ্যাকশন লিখলাম, এ থেকে মনে করো বি উৎপন্ন হয়, এ থেকে বি উৎপন্ন হয়, সময় সাপোজ মনে করো 0 সেকেন্ড, এই সময় 0 সেকেন্ড, তখন বিক্রিয়ক আছে 100টা, উৎপাদ আছে 0টা। এবার সময় মনে করো 20 সেকেন্ড, বিক্রিয়ক আছে 80টা, উৎপাদ আছে 20টা। সময় মনে করো 40 সেকেন্ড, বিক্রিয়ক আছে 60টা, উৎপাদ আছে 40টা। সময় 60 সেকেন্ড, বিক্রিয়ক আছে 50টা, উৎপাদ আছে কি 50টা। এরপর 80 সেকেন্ড এভাবে আছে। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, ভাই আচ্ছা বলো তো কোন অবস্থায় আসলে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসবে। আমি আমার অফলাইনে বেসগুলো সবাইকে জিজ্ঞাসা করার পরে সবাই একটা কমন উত্তর দেয় যে স্যার 60 সেকেন্ডে রাসায়নিক বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসছে। আসলে রাসায়নিক সাম্য অবস্থা কখন আসবে এটা মূলত আসলে ডিপেন্ড করে তুমি নিচের দিকে তাকাবা, মানে এর পরবর্তী সময়গুলোর দিকে তাকাতে হবে। এর পরবর্তী সময়গুলোর দিকে তাকানোর পরে যদি তুমি দেখো বিক্রিয়কগুলোর পরিমাণে চেঞ্জ হচ্ছে না, আবার উৎপাদগুলোরও পরিমাণে চেঞ্জ হচ্ছে না, তখন তুমি বলবে এটা একটা রাসায়নিক সাম্য অবস্থায় আছে। কিন্তু তুমি যদি নিচে নামানোর পরে বা নিচে যদি সময়ের দিকে তাকানোর পরে যদি দেখো যে বিক্রিয়কের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, উৎপাদের পরিমাণও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলতে পারবো না। কিরকম ভাবে দেখো একটু বুঝো। মনে করো একটু এখান থেকে বুঝো, সময় যখন 40 সেকেন্ড ছিল তখন দেখা গেল উৎপাদ হলো 40টা আর বিক্রিয়ক হলো 60টা। কিন্তু এর পরবর্তী সময় আসার পরে দেখতেছি 60 সেকেন্ডে নামার পর আমি দেখতেছি বিক্রিয়ক হয়ে গেছে 50টা, উৎপাদ হয়ে গেল 50টা। মানে এদের মধ্যে এই যে বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হচ্ছে, উৎপাদ বিক্রিয়কে রূপান্তরিত হচ্ছে, এরা কিন্তু সমান হারে বিক্রিয়া করতেছে না। মানে এরা অসমান হওয়ার কারণে দেখা গেল পরবর্তী সময়ে এসে ওদের মধ্যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, মানলাম। এখানে আসার পরে বিক্রিয়ক এবং উৎপাদ সমান। আচ্ছা এর পরবর্তী সেকেন্ড গুলোর দিকে তাকাই, আবার তাকাই দেখতেছি বিক্রিয়কের পরিমাণ বেড়ে গেল, উৎপাদের পরিমাণ কমে গেল। তার মানে এদের দেওয়া নেওয়াটা সমান হচ্ছে না। মাথায় রাখতে হবে রাসায়নিক সাম্য অবস্থাকে ওটাকে বলবো যখন তাদের মধ্যে দেওয়া নেওয়া সমান হয়ে যাবে। দেওয়া নেওয়া সমান মানে কি? সাপোজ একটা কথা বলি, মনে করো এখানের মধ্যে একটা স্বামী আছে, হাজবেন্ড আর ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফের গল্প বলি। মনে করো হাজবেন্ডের কাছে 100 টাকা আছে, ওয়াইফের কাছে মনে করো 80 টাকা আছে। এখন মনে করো হাজবেন্ড ওয়াইফকে দিতেছে 20 টাকা, কয় টাকা দিতেছে 20 টাকা। আবার ওয়াইফ মনে করো হাজবেন্ডকে দিতেছে 20 টাকা। তাহলে লক্ষ্য করো তো যে হাজবেন্ডকে তুমি বিক্রিয়ক কল্পনা করো, ওয়াইফকে তুমি উৎপাদ কল্পনা করো। তো হাজবেন্ড ওয়াইফকে যত টাকা দিতেছে, উৎপাদও কিন্তু মানে ওয়াইফও কিন্তু হাজবেন্ডকে সেম পরিমাণ টাকা দিতেছে। তার মানে তাদের টাকার আদান প্রদান বা লেনদেনটা কিন্তু সমান। কিন্তু দেখো এদের দুইজনের টাকার পরিমাণ কিন্তু সমান না। রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞার মধ্যে একবারও বলে না যে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান হতে হবে, এটা বলে না। হিসাবটা হলো যে প্রতি একক সময়ে যতগুলো বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে উৎপন্ন হবে, ঠিক তখনই ওই সময়তে উৎপাদও যদি ঠিক সমপরিমাণ বিক্রিয়া করে বিক্রিয়কে রূপান্তরিত হয়, তখনই আমরা এটাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। এখন মনে করো এখানে 1 সেকেন্ডে, বুঝো, মনে করো আমি বলতেছি 1 সেকেন্ডে এই হাজব্যান্ড ওয়াইফকে দিতেছে 20টা অণু, ঠিক তেমনি ওই 1 সেকেন্ডে আবার ওয়াইফ হাজব্যান্ডকে দিতেছে 20টা অণু। তাহলে দেখো তো দুইজনের কি দেওয়া নেওয়া কি সমান হয়ে গেছে না? আর এই অবস্থাকে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্য অবস্থা কখনো বিক্রিয়ক এবং উৎপাদের উপর ডিপেন্ড করে না। রাসায়নিক সাম্য অবস্থা ডিপেন্ড করে বিক্রিয়কের কতগুলো অণু বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হচ্ছে, যতগুলো অণু বিক্রিয়কের অণু বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হবে, ঠিক ততগুলো উৎপাদ যদি আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়, তখনই আমরা ওই অবস্থাকে বলবো রাসায়নিক কি সাম্যাবস্থা। এখন আসি আমরা এটা দিয়ে একটু লক্ষ্য করি। দেখো আমরা 80 সেকেন্ডে আসার পরে দেখতেছি, দেখো বিক্রিয়ক 60টা, উৎপাদ কত 40টা। এখন এরপর থেকে দেখা যাচ্ছে যে বিক্রিয়কের পরিমাণ দেখো 100 সেকেন্ড গেল, বিক্রিয়কের পরিমাণ বাড়েও না কমেও না, উৎপাদের পরিমাণ বাড়েও না কমেও না। এখান থেকে একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন আসে, অনেকে বলে যে রাসায়নিক সাম্য অবস্থাটা কি আসলে কি স্থিতিশীল নাকি গতিশীল? মাথা রাখতে হবে রাসায়নিক সাম্য অবস্থা যখন বিক্রিয়াটা উপনীত হয়, মানে একটা উন্মুখী বিক্রিয়াটা যখন রাসায়নিক সাম্য অবস্থায় চলে যায়, তখন কিন্তু বিক্রিয়াটাকে বাইরে থেকে মনে হবে স্থির, কিন্তু তারা প্রকৃতপক্ষে স্থির না, তারা গতিশীল। লুক লাইক এই জিনিসের দিকে তাকাও। এখন মনে করো আমি মনে করো ওদের দুজনকে দেখলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কত টাকা আছে? 100 টাকা আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাবি আপনার কাছে কত টাকা আছে? ভাই উনি আমাকে বললো ভাই আমার কাছে 80 টাকা আছে।
এখন আমি তারা কিন্তু লেনদেন করতেছে 20 টাকা করে। এখন আমি মনে করো পুরা বাস দুনিয়া টুনিয়া ঘুরে টুরে আবার আসলাম, আসে বাইরে জিজ্ঞেস করলাম ভাই কয় টাকা আছে, বলতেছে আমার কাছে 100 টাকা আছে। ভাবিকে জিজ্ঞেস করলাম কয় টাকা আছে, 80 টাকা আছে। এখন আমার প্রশ্ন হবে আচ্ছা ওদের তো টাকার পরিবর্তনে টাকা চেঞ্জ হয় নাই, একই টাকা আছে, তাহলে মনে ওনারা কেউ কাউকে টাকা দেয় নাই। কিন্তু আমি তখন এখানে দাঁড়াই দেখতেছি যে আসলে দুইজনের সমপরিমাণে টাকা লেনদেন করার কারণে আমি বাইরে থেকে আসার পরও দেখা গেল যেহেতু দুইজনের কাছে টাকার পরিমাণ সমান, এই কারণে আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ওনারা কোনো কি করে নাই, টাকা লেনদেন করে নাই। কিন্তু যখন আমি জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখলাম যে না আসলে তারা টাকা লেনদেন করতেছে, তবে সমপরিমাণ লেনদেন করার কারণে আমার কাছে মনে হচ্ছে কি বাইরে থেকে আসার পর আমার কাছে মনে হলো ওদের মধ্যে কি নাই, টাকার কোনো চেঞ্জ হয়নি, তারা এক্সচেঞ্জ করে নাই। আমার কথা কি বোঝা গেল? তাহলে আসলে কি প্রকৃতপক্ষে তারা কি টাকা লেনদেন করে নাই? করছে, কিন্তু সমপরিমাণ হয়ে যাওয়ার কারণে আমাকে বাইরে থেকে আসি আপাত দৃষ্টিতে মনে হলো কি ওনারা টাকা লেনদেন করে নাই, তবে প্রকৃতপক্ষে লেনদেন করছে। তো আসলে এখানেও সেম কাহিনী, যে যখন বিক্রিয়কগুলো উৎপাদে রূপান্তরিত হচ্ছে, আবার উৎপাদগুলো যখন বিক্রিয়কে রূপান্তরিত হয়, তারা আসলে সমপরিমাণে ভাঙে। দেখো এই 60 থেকে যে 40 হলো, আবার 40 থেকে যে 60 থাকলো, আসলে তারা এমন না যে স্থির, তারা দুইজনের লেনদেন সমান রাখতেছে। মনে করো এই 60 থেকে সে 20টা দিয়া দিল, আবার 40 আবার তাকে 20টা দিয়ে দিল, তাহলে দেখো দুইজনের পরিমাণ কিন্তু সমানই আছে। অর্থাৎ এখানে এখন তার মানে এখানে কি বুঝলাম, যে এমন রাসায়নিক সাম্য অবস্থা হবে তখনই যখন বিক্রিয়ক যতগুলো অণু বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে, উৎপাদ ঠিক ততগুলো অণু ভেঙে বিক্রিয়কে রূপান্তরিত হবে। এবং এই শর্ত যদি ফিল আপ করে তখনই আমাকে কি করতে হবে, তখন আমি বলবো রাসায়নিক সাম্য অবস্থা উপনীত হলো। এখন এই উপনীত এই যে দেওয়া নেওয়াটা আমার এমন হতে পারবে না যে সামান্য সময়ের জন্য হবে, না, এটা কন্টিনিউয়াস থাকতেই হবে। তার মানে দেখো 80 সেকেন্ড থেকে দেখতেছি আমি আর এই যে বিক্রিয়কের পরিমাণ দেখতেছি কি বিক্রিয়কের পরিমাণ বাড়েও না কমেও না, উৎপাদের পরিমাণ বাড়েও না কমেও না। তার মানে বলতে পারি এই বিক্রিয়াটা 80 সেকেন্ডে রাসায়নিক সাম্য অবস্থায় উপনীত হলো। আমার কথা কি বোঝা গেল? এবার আসি আমরা একটা এই রিঅ্যাকশনটা একটু দেখো, এই রিঅ্যাকশনটা একটু আমার বোর্ডে যে রিঅ্যাকশনটা আছে একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এই রিঅ্যাকশনটাকে আবার আমার এই বোর্ডে আঁকতেছি, একটু মনোযোগ দিবা। খুব মানে এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু রাসায়নিক সাম্য অবস্থা ভাই পানি। যেমন ধরো আমি এই পাশে দিলাম সময়, আর এই পাশে দিলাম বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার। একই কথা, বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার। দেখো বুঝবা, শুরুতে আমরা জানি বিক্রিয়ক থেকে, আমি আজকে লেকচারের প্রথম দিকে বলছিলাম যে শুরুতে সময় যখন 0 সেকেন্ড থাকে তখন কিন্তু আমার বিক্রিয়ক থাকে 100% এবং উৎপাদ থাকে 0%। আস্তে আস্তে সময় যত যাবে বিক্রিয়কের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ বাড়বে। তো এখন শুরুতে দেখা গেল এই যে বিক্রিয়কের পরিমাণটা কি ছিল 100%, এই যে, আর উৎপাদের পরিমাণ 0 ছিল। এবার সময় যত যাচ্ছে, দেখো সময় যত যাচ্ছে বিক্রিয়কের পরিমাণ কমতেছে কমতেছে কমতেছে, মানে বিক্রিয়ার পরিমাণ, আর উৎপাদের পরিমাণ কি হলো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই একটা অবস্থা, দেখো এই একটা অবস্থায় আসলাম, আসার পরে আমি দেখতেছি এইভাবে একটা সরল রেখা চলে গেল। আসলে মূল কাহিনীটা হলো শুরুতে যখন ধরো এ এর সাথে বি বিক্রিয়া করে উৎপন্ন করলো সাপোজ সি প্লাস ডি, তো শুরুতে তো এ প্লাস বি পরিমাণ ছিল 100% শুরুতে, আর উৎপাদের পরিমাণ ছিল 0%। তখন দেখা গেল কি হলো, যখন দেখো বুঝো এখন আমার কাছে 1 কোটি টাকা আছে আর আমার ছোট ভাইয়ের কাছে 0 টাকা আছে। এখন আমি আস্তে আস্তে আমি আমার কাছে তো টাকা বেশি আছে, আমার ছোট ভাইয়ের কাছে টাকা নাই, তো আমি কি করলাম তাকে খুব বেশি বেশি করে টাকা দেওয়া শুরু করে দিলাম। তো যত টাকা দেওয়া শুরু করে দিলাম আস্তে আস্তে কিন্তু আমার টাকার পরিমাণ কমে যাচ্ছে আর ওর টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার যখন ওর কাছে যখন টাকা মানে ওর কাছে যখন টাকা চলে গেল তখন সে আবার আবার আমাকে দেওয়া শুরু করলো। বুঝা গেল তো? তার মানে দেখো আমার কিন্তু দেওয়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর ও কিন্তু 0 থেকে এখন আবার আমাকে দেওয়া শুরু করতেছে। কারণ কি আমার কমতেছে, কারণ কি আমার তো অনেক ছিল, অনেক থেকে কমতেছে, কারণ আমি দেওয়ার কারণে কমে যাচ্ছে। আর ও তো ছিল না, ও পেয়ে 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 অনেক হয়ে গেল, এই কারণে আমাকে আবার দেওয়া শুরু করে দিল। ঠিক তেমনি এ প্লাস বি যখন ছিল 100% তখন কিন্তু সি প্লাস ডি ছিল 0%। তখন দেখা গেল এ প্লাস বি অধিক হারে বিক্রিয়া করা শুরু করে দিল, আর যত বিক্রিয়া করতেছে তার পরিমাণ কমতেছে, আর তার পরিমাণ যত কমবে আস্তে আস্তে তার বিক্রিয়া হারও কমে যাবে। দেখো শুরুতে কিন্তু বিক্রি হার এই যে এখানে ছিল অনেক উপরে ছিল, আস্তে আস্তে বিক্রি হারটা এই যে বিক্রিয়কের এই বিক্রি হারটা কমে যাচ্ছে। আরেকটা দেখো শুরুতে কিন্তু উৎপাদ ছিল 0-তে, আস্তে আস্তে কিন্তু উৎপাদের বিক্রি হারটা বাড়তেছে, কারণ তার পরিমাণও বাড়তেছে তার বিক্রি হারও বাড়তেছে।
কিন্তু এই অবস্থায় আসার পরে দেখো একটু বুঝো, এই অবস্থায় আসার পরে দেখো এই অবস্থায় আসার পরে ওরা কিন্তু একটা লাইনে চলে গেছে। এই একটা লাইনে চলে যাওয়া মানে হলো এই বিক্রিয়কের হার, মানে বিক্রিয়কের হার এ প্লাস বি থেকে যে সি প্লাস ডি উৎপন্ন করলো, এইটা তো বিক্রিয়ক গুলো ভেঙে উৎপন্ন হচ্ছে, আবার সি প্লাস ডি ভেঙে যে এ প্লাস বি উৎপন্ন হচ্ছে, দেখো দুইটা কিন্তু সমান হারে হচ্ছে। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম যে বিক্রিয়কগুলো যতগুলো অণু ভেঙে উৎপন্ন হবে, উৎপাদগুলো ঠিক ততগুলো অণু ভেঙে আবার বিক্রিয়কে রূপান্তরিত হবে, আর ওই জায়গাটাকে বলে রাসায়নিক সাম্য অবস্থা। এবং এই জায়গা থেকে লক্ষ্য করো আমরা দেখলাম যে তাদের পরিমাণ আর বাড়েও না কমেও না, একই থাকতেছে। আর এখান থেকে আমরা বলবো রাসায়নিক সাম্য অবস্থায় উপনীত হলো। এই কথাটাই আমার এখানে লেখা আছে। কিভাবে দেখো, এই যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হলো, আস্তে আস্তে তাদের বিক্রিয়ার গতি কমতেছে, আবার সি প্লাস ডি থেকে যে এ প্লাস বি হচ্ছে, আস্তে তাদের বিক্রিয়ার গতিটা বাড়তেছে। কিন্তু এই জায়গাটা আসার পরে তাদের আর গতি বাড়েও না কমেও না, কারণ বিক্রিয়কগুলো যতগুলো অণু বিক্রিয়া করে উৎপন্ন করলো, উৎপাদগুলো ঠিক ততগুলো অণু বিক্রিয়া করে আবার কিছু রূপান্তরিত হলো, বিক্রিয়কে রূপান্তরিত হলো। আশা করি আমার এই চিত্রটা ক্লিয়ার। এবার আমাদের বইয়ের মধ্যে প্রপারলি কথাগুলো এবার বলে দেওয়া নাই, এই কারণে ভাই আমি কি করছি, আমার মতো করে একটা বিক্রিয়া দেখালাম, দেখে এখান থেকে কথাগুলো বললাম। তো আমি মুখে যে কথাগুলো বললাম, বাইরে বোর্ডে এখানে যতগুলো কথা আছে তোমরা এখান থেকে খাতায় তুলে নিও। আশা করি কথাটা ক্লিয়ার। আশা করি তোমরা সবাই অনেকক্ষণ ধরে ছিল এই পেজটা লেখার কথা। এবার আমরা পরবর্তী পেজে যাই। এখন আসি দেখো, একটু আগে যে কথা বললাম এখানে কথাগুলো আছে, আর আমাদের বইয়ের মধ্যে এই চিত্রটা আছে। এই চিত্রটা একটু আগে দেখালাম যে সম্মুখমুখী বিক্রিয়া হার, কারণ একটু বুঝো, এই যে এখান থেকে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হলো, এটা কি বিক্রিয়ক থেকে উৎপাদ হলো সম্মুখমুখী। দেখো সম্মুখমুখী বিক্রিয়া হার আস্তে আস্তে কমতেছে, আবার সি প্লাস ডি থেকে এ প্লাস বি উৎপন্ন হলো, এটা হলো পশ্চাৎমুখী। দেখো পশ্চাৎমুখী বিক্রিয়া হার আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু একটা সময় আসার পরে দেখা গেল সম্মুখমুখী বিক্রিয়া হারও বাড়ে না, পশ্চাৎমুখী বিক্রিয়া হারও কমে না, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও বাড়ে না, দুইটাই সমান হারে চলতে শুরু করে। আর ওই অবস্থাকে বলতেছি রাসায়নিক সাম্য অবস্থা। তাহলে লক্ষ্য করো এই জায়গাটা যখন আসলাম, এই জায়গাটা আসার পর দেখা গেল দুইটার হার সমান হয়ে গেছে। আমি আবারও বলতেছি বিক্রিয়ক এবং উৎপাদ সমান হতে হবে এমন কোনো শর্ত নাই, শর্ত হলো তাদের দুইজনের বিক্রিয়ার হার সমান হতে হবে। আর বিক্রিয়ার হার কি, প্রতি একক সময়ে বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদ রূপান্তরিত হবে বা পরিণত হবে। মানে সহজ কথা হলো এখানে বিক্রিয়ার হার বলতে আমরা বুঝবো প্রতি একক সময়ে বিক্রিয়কে যতগুলো অণু বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হবে, ঠিক তেমনি উৎপাদেরও ততগুলো অণু বিক্রিয়া করে আবার কিছু রূপান্তরিত হতে হবে, বিক্রিয়কে রূপান্তরিত হতে হবে। আর ওই অবস্থাকে আমরা বলে থাকি কি রাসায়নিক সাম্য অবস্থা। এবার আসি দেখো আমরা, তো এই কথাগুলোকে মূলত এই যে চিত্র আঁকা আছে, চিত্রের জন্য কথাগুলো আমরা এখানে বলে দেওয়া আছে যে এখানে বিক্রিয়ার শুরুতে সম্মুখবর্তী বিক্রিয়ার হার অনেক বেশি থাকে। আমি একটা চিত্রটা, তাহলে আমার এটা বোঝার জন্য আমি চিত্রটা একটু আবার আঁকি। এইভাবে ছিল আর এইভাবে ছিল। তো এটা হলো মূলত সম্মুখমুখী বিক্রিয়ার হার। এটা মূলত কি সম্মুখমুখী বিক্রিয়ার হার। আর এটা কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে লক্ষ্য করো শুরুতে আমরা দেখতেছি সম্মুখমুখী বিক্রিয়ার হার কি থাকে, দেখো অনেক বেশি থাকে, এটা অনেক বেশি থাকে, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি থাকে, অনেক কম থাকে। সময় যত যাবে, এই পাশে তো আমরা জানি সময় দেওয়া ছিল, সময় যত যাবে সম্মুখমুখী বিক্রিয়ার হার তত কমতে থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তত বাড়তে থাকে। আর একটা সময় দেখা গেছে তাদের দুজনে কি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বেও না কমবেও না, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বেও না কমবে না, আর একটা সময় তারা সমান হয়ে যাবে। আর তখন আমরা এটাকে বলে থাকি রাসায়নিক সাম্যাবস্থা। এই কথাটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকে ভালো করে পড়লেই বুঝবা। এরপর আমি তোমার এখানে আমার ভাই আমি একটু সময় দিতেছি, তোমরা লিখে ফেলো খুব দ্রুত। আর এখানে আরেকটা কথা আমি একটু বলি তোমাদের সাথে আগে, যে আমি তোমাদের সাথে একটু আগে একটা কথা বলছিলাম, রাসায়নিক উভমুখী বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় চলে আসে তখন আমাদেরকে বাইরে থেকে মনে হয় বিক্রিয়াটা স্থির, কিন্তু আসলে প্রকৃতপক্ষে স্থির না। কারণ কি, কারণ বিক্রিয়কগুলো যতগুলো অণু বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হয়, ঠিক তেমনি উৎপাদগুলো ততগুলো অণু বিক্রিয়া করে বিক্রিয়কে রূপান্তরিত হয়। এই কারণে দুইজনে যেহেতু সমান হয়ে যায় এবং দুইজনে যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ বাড়েও না কমেও না, এই কারণে বাইরে থেকে মনে হবে বিক্রিয়াটা স্থির, কিন্তু আসলে প্রকৃতপক্ষে স্থির
না, এই কথাটা আমার এখানে বলা আছে। সাম্যাবস্থায় সম্মুখবর্তী বিক্রিয়া ও পশ্চাৎমুখী বিক্রিয়া চলতে থাকে। যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখবর্তী বিক্রিয়া উৎপাদে পরিণত হয়েছে, পশ্চাৎমুখী বিক্রিয়া উৎপাদ থেকে ঠিক সেই পরিমাণ বিক্রিয়কে উৎপন্ন হয়েছে। এই কথা আমি অলরেডি বলে ফেলছি। কাজে সাম্যাবস্থায় বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়াটি বুঝে থেমে গেছে, কিন্তু বিক্রিয়াটা আসলে থেমে নাই। এই কথাটা আমি তোমাদের সাথে অলরেডি আলোচনা করে ফেলছি, আলোচনা করা হয়ে গেছে। এবার আসি আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে এই বিক্রিয়াটা বুঝলাম। সাম্য অবস্থা আপাতভাবে মনে হবে বিক্রিয়াটা কি স্থির হয়ে গেছে। এবার আমাদের বইয়ের মধ্যে এই একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা একটু দেওয়া আছে, আমরা একটু বুঝি। আমরা রাসায়নিক সাম্য অবস্থার আসলে দুইটা গ্রাফ শিখবো। একটা গ্রাফ হলো বিক্রিয়ার হার ভার্সেস সময়, আর আরেকটা হলো গণমাত্রার, আরেকটা কিসের, গণমাত্রার বুঝবো। এখন আমরা আসি, দেখো গণমাত্রাটা একটু বুঝবো, একটু মনোযোগ দিয়ে শোনো। এপাশে কি সময়, এপাশে কি সময়, আর এই পাশে লিখবো, আচ্ছা এইভাবে লিখি, এই পাশে লিখবো ঘনমাত্রা, এই পাশে কি লিখবো, ঘনমাত্রা। এখন লক্ষ্য করো, মনে করো এ থেকে, বুঝো, এ থেকে বি, এ প্লাস বি রিঅ্যাকশন করে উৎপন্ন করবে সি প্লাস ডি। তো এ প্লাস বি যখন বিক্রিয়া করবে তখন তাদের ঘনমাত্রা অনেক বেশি থাকে। তাদের ঘনমাত্রা সাপোজ বুঝো 100%, আর এই সি প্লাস ডি ঘনমাত্রা 0% আছে। এখন এই যে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা এই যে 100%, আর উৎপাদের ঘনমাত্রা 0-তে আছে। এখন সময় যত যাবে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে। দাও লক্ষ্য করো, এদের সময় যত যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে আর উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, আর উৎপাদের ঘনমাত্রা কি বাড়তেছে। তো এখন লক্ষ্য করো, একটা সময় আসার পরে দেখা যাবে এতটুকু পরে দেখো, লক্ষ্য করো, এই পাঁচটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা দেখবো একটা সময় দেখা যাবে যে বিক্রিয়ক যদি 60টা অণু থাকে, উৎপাদক 40টা অণু, মানে বিক্রিয়কের 60, উৎপাদক 40, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ একই থাকবে, উৎপাদক পরিমাণ একই থাকবে। আর আমরা ওই অবস্থাকে বলে থাকি রাসায়নিক সাম্য অবস্থা। এবং তখন দেখা যাবে 60টা অণু, যেমন দেখো বিক্রিয়কের 60টা থাকবে, এদের পরিমাণ বাড়বেও না কমবে না, উৎপাদক 40টা অণু থাকবে, এদের পরিমাণ বাড়বেও না কমবেও না। অর্থাৎ এদের ঘনমাত্রা যদি ধরো, একটা কথার কথা বলতেছি 70 মোল পার লিটার, আর এদের ঘনমাত্রা মনে করো 50 মোল পার লিটার। তো রাসায়নিক সাম্য অবস্থা যখন উপনীত হয়ে যাবে তখন কি হবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বেও না কমবেও না, উৎপাদের পরিমাণ বাড়বেও না কমবেও না। তখন কি হয়ে যাবে, তখন তাদের ঘনমাত্রারও পরিবর্তন হবে না। এখন এই কথাটাই মূলত এখানে দেখো, এই জায়গাটা আসার পরে দেখা যাবে যে আমরা জানতেছি, দেখো বিক্রিয়কের পরিমাণও চেঞ্জ হচ্ছে না, উৎপাদের পরিমাণও চেঞ্জ হচ্ছে না, বিক্রিয়কের পরিমাণও চেঞ্জ হবে না, উৎপাদের পরিমাণও চেঞ্জ হবে না। এটা হলো মূলত কার জন্য, এটা হলো মূলত পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য গ্রাফ, আর এটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য গ্রাফ। এখন দেখা যাবে এই জায়গায় আসার পরে মনে করো এখান থেকে 40টা অণু এখানে আছে, একটা কথার কথা, বা 60টা অণু এখানে আছে, আর এখানে 40টা অণু আছে। এখন এদের কি হইতে হবে, এদের তো পরিমাণ বাড়বেও না কমবেও না, আর এদের পরিমাণ না বাড়লে এদের ঘনমাত্রার পরিবর্তন হবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি এই জায়গাটা যখন আসবে তখন তারা রাসায়নিক সাম্যাবস্থা উপনীত হয়ে গেল। এটা আমরা কি দিয়ে বুঝলাম, এটা হলো আমাদের ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ দিয়ে, এটা ঘনমাত্রা ভার্সেস কি সময়ের গ্রাফ দিয়ে। আচ্ছা আরেকটা কথা বলি, যেহেতু এখানে আমরা পশ্চাৎমুখী গ্রাফটাকে উপরে উঠে দিলাম আর সম্মুখমুখী গ্রাফটা নিচে নেমে গেল, তাহলে আমরা এটা তোমাদের বোঝার জন্য এ পাশে 40 দিয়ে, এ পাশে 60 দিই, এ পাশে 40 দিই আর এ পাশে কি দিই 60 দিই, এ পাশে 40, এ পাশে কত 60, তাহলে এই পাশে আমরা 50 দিই আর এই পাশে 70 দিই। এটা আমি বোঝার জন্য বলতেছি এই কথাগুলো, ভাই আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই পাশে 70 দিই, তার মানে আমরা বুঝলাম রাসায়নিক সাম্য অবস্থায় উপনীত হয়ে গেলে বিক্রিয়কের পরিমাণ বাড়বেও না কমবেও না, উৎপাদের পরিমাণ বাড়বেও না কমবেও না, আর ওই অবস্থা তাদের তাহলে ঘনমাত্রার মানও কি চেঞ্জ হবে না। ওকে, এখন আসি, দেখো আমি আমার একটা রিঅ্যাকশন, আমার শীটের মধ্যে একটা প্রশ্ন লিখলাম, কি লিখলাম, হাইড্রোজেনের সাথে আয়োডিনের বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডিন উৎপাদনের ক্ষেত্রে সাম্য অবস্থা একটু ব্যাখ্যা করো, একটু কথাটা বুঝো। এখন আসি, দেখো আমরা কি বুঝবো একটু বুঝো। নরমালি আমরা কথাগুলো বলতেছি শুরুতে, যে এখানে আমরা দেখতেছি যে হাইড্রোজেনের সাথে যখন আয়োডিন রিঅ্যাকশন করবে তখন উৎপন্ন করবে কি, তখন উৎপন্ন করবে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এখন শুরুর দিকে হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা কিন্তু অনেক বেশি থাকে, তখন হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা 0-তে থাকে। কিন্তু সময় যত চলে যাবে আস্তে আস্তে হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা কমতে থাকবে এবং হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকবে।
কিন্তু একটা সময় উপনীত হওয়ার পরে দেখবো আমরা এই হাইড্রোজেন এবং আয়োডিনের মান, তাদের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না এবং হাইড্রোজেন আয়োডিনেরও ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না। কারণটা হলো একটা সময় সাম্য অবস্থা যখন উপনীত হয়ে যাবে তখন হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ ফিক্সড হয়ে যাবে এবং হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণও ফিক্সড হয়ে যাবে। আর যখন দুইজনের পরিমাণ ফিক্সড হয়ে যাবে তখন তাদের ঘনমাত্রা ফিক্সড হয়ে যাবে। আর আমরা তখন বলবো ওই অবস্থা কি হবে, রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা উপনীত হয়ে গেল। যেমন সাপোজ মনে করো তোমার কাছে আমি যে এই বিক্রিয়াটা দিলাম, হাইড্রোজেনের সাথে আয়োডিন রিঅ্যাকশন করার জন্য আমি তোমার কাছে দিলাম, তো তুমি রিঅ্যাকশন করলা, করার পর তুমি দেখতেছো হাইড্রোজেন আয়োডিনের ঘনমাত্রা কমতেছে, হাইড্রোজেন আয়োডিনের ঘনমাত্রা বাড়তেছে, কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে। হুট করে একটা সময় আসার পর তুমি দেখতেছো হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা বাড়েও না কমেও না, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বাড়েও না কমেও না। তখন তুমি কি বলবা, তখন তুমি বলবা ভাই বিক্রিয়াটা সাম্য অবস্থা উপনীত হয়ে গেল। কারণটা কি? কারণ আমরা জানি রাসায়নিক বিক্রিয়াটা সাম্য অবস্থা উপনীত হয়ে গেলে এদের ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না। আর যেহেতু আমি দেখতেছি দুইজনের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না, তখন আমরা বলে ফেলবো যে বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা যেহেতু পরিবর্তন হচ্ছে না, তখন রাসায়নিক বিক্রিয়াটা কিছু রূপান্তরিত হয়ে গেল, সাম্য অবস্থায় রূপান্তরিত বা উপনীত হয়ে গেল। কথা ক্লিয়ার তো? এবার একটু দেখো কি বলতেছে। একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন গ্যাস গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প নিয়ে প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন, দেখো এখানে দুইটা কথা আছে, কিন্তু এখানে গাঢ় বেগুনি বর্ণের কিন্তু আয়োডিনকে নিয়ে কাজ করতেছি, কারণ আমরা একটু পরে হালকা বর্ণের বেগুনি চলে আসবে, একটু পরে দেখবা। এরপরে কি বলা আছে, এক্ষেত্রে বিক্রিয়কের প্রায় 80% উৎপাদে পরিণত হয়ে যায়। মানে এই হাইড্রোজেন এবং আয়োডাইডের প্রায় 80% বিক্রিয়া ওরা বিক্রিয়া করে কিছু রূপান্তরিত হয়ে যাবে, উৎপাদে রূপান্তরিত হয়ে যাবে। ফলে হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা আসবে প্রাথমিক অবস্থা কত পার্সেন্টে চলে আসবে? এরা চলে আসবে 20%-এ, আর এরা চলে আসবে কত পার্সেন্টে? এরা চলে আসবে 80%-এ। এরপরে দেখো আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাস মিশ্রণের বর্ণ হালকা বেগুনি বর্ণের রং ধারণ করে। দেখো শুরুতে কিন্তু কি ছিল? শুরুতে ছিল গাঢ় বেগুনি বর্ণ, বাষ্প নিয়ে শুরু করলাম, এখন কিন্তু হালকা কি হলো? হালকা বেগুনি রং ধারণ করে। বিক্রিয়ার শুরুতে উৎপাদন পরিমাণ শূন্য থাকে, এই কথাটা আজকে শুরু থেকে বলতেছি, তাই সম্মুখমুখী বিক্রিয়া গতিবেগ বেশি থাকে। আর বিক্রিয়া শুরু কিছুক্ষণ পরে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তখন পশ্চাৎমুখী বিক্রিয়া বিয়োজনের মাধ্যমে আবার হাইড্রোজেন এবং আয়োডিন উৎপাদনের হারও কি থাকে? বাড়তে থাকে। ফলে কিছুক্ষণ শুরু হওয়ার পরে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা আবার কমা শুরু করবে, কারণ তখন পশ্চাৎমুখী বিক্রিয়া হারও আবার কম হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে এমন একটা সময় চলে আসবে যখন দেখা যাবে যে হাইড্রোজেন এবং আয়োডিন যতগুলো অণু বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হলো, ঠিক তেমনি হাইড্রোজেন আয়োডাইড গুলো ততগুলো অণু বিক্রিয়া করে আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়ে গেল। আর তখনই আমরা এটাকে বলবো তারা কিসে আছে? রাসায়নিক সাম্য অবস্থা উপনীত হয়েছে। আশা করি ভাই আমরা এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে আলোচনা করলাম যে এতটুকু পর্যন্ত, দেখো আমরা এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আলোচনা হয়ে গেল। মানে আজকে আমরা টপিকটা আলোচনা করলাম দুইটা বিষয় নিয়ে, একটা রাসায়নিক সাম্য অবস্থা আর হলো কি বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার। এই দুটো জিনিস আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমার নেক্সট ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝবা। আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝলা। এরপর যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে, ইনশাআল্লাহ আমি সমাধান করে দিব। আর আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।